সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি বাবলি ইয়াসমিন। দর্শক, আপনারা জানেন হ্যাপেনিং পয়েন্টে আমরা চেষ্টা করি সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনারা জানেন তীব্র গরম কিন্তু আমরা সহ্য করছি প্রতিদিন। আমরা তীব্র, অতি তীব্র সহ নানা রকম কিন্তু হিট অ্যালার্টের মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক সেই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের স্বাস্থ্যের যে বিষয়টি আছে সেটিকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে তীব্র গরমের স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ যিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন তিনি ডাক্তার মিজানুর রহমান কল্লোল, ভাইস প্রিন্সিপাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি শুরুতেই বলছিলাম এই যে তীব্র গরমের কথা বলছি, পৃথিবীব্যাপী আমরা জানি এল নিনোর একটি প্রভাবের কথা বিশেষ করে এই বছরে শুনতে পাচ্ছি আমরা। শুধু বাংলাদেশ না, আমাদের প্রতিবেশী দেশগুলোর কথাও যদি বলি, ভারত, পাকিস্তান, নেপাল থেকে শুরু করে মিয়ানমার, এমনকি থাইল্যান্ড বা ভিয়েতনামের দিকেও কিন্তু এই এল নিনোর প্রভাবের কথা আমরা জানি। হিট স্ট্রোকে বাংলাদেশের কথা যদি বলি, বেশ কিছু মানুষ প্রতিদিন আমরা কিন্তু মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছি। সেই হিট স্ট্রোক নিয়ে শুরুতে একটু কথা বলতে চাই। হিট স্ট্রোকটা আসলে কি? এটা কিভাবে সাধারণ মানুষ বুঝবে যে তার হিট স্ট্রোক হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের সমস্ত দর্শকদের। আসলে এই যে বৈশাখ মাসের শুরু আগে থেকেই কিন্তু তীব্র দাবদাহ আমরা লক্ষ্য করছি এবং প্রতিদিন আমরা দেখছি মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং একদিনে সর্বোচ্চ হিট স্ট্রোকে আপনার 17 জন মানুষ কিন্তু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এটা এই যে আপনি যখন বাইরে বেরোবেন, বাইরে না বেরোলেও এই যে প্রচন্ড যে যে নিঃশ্বাসের সাথে যে তীব্র দাবদাহ এবং যে একটা হালকা যে বাতাস আমাদের ঢুকছে, শরীরে ঢুকছে, তা এখানে আমরা হিট স্ট্রোক শব্দটা বেশ কয়েক বছর ধরে আমাদের মধ্যে একটা পরিচিত শব্দ হয়ে উঠছে। কারণ গরমে তো তীব্র গরমে অনেক স্বাস্থ্য সমস্যা হয়, তার মধ্যে হিট স্ট্রোক সবচেয়ে মারাত্মক এই জন্য যে যদি ঠিকমতো আমরা চিকিৎসা করতে না পারি এবং রোগী যদি সচেতন না হয় তাহলে কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরীরের তাপমাত্রা যে একটা স্বাভাবিক তাপমাত্রা আছে, তারপরে এই শরীরের প্রতিটা মানুষের শরীর একটি মানে তার তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে তার নিজস্ব একটা কৌশল আছে। কিন্তু যখন এই কৌশলটা ব্যর্থ হয়ে যায় এবং সেই সেন্টারটা যখন কাজ করে না, তখন শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। সাধারণত 105 ডিগ্রি ফারেনহাইটের বেশি চলে গেলে এবং দেখা যাচ্ছে যে ঘাম বন্ধ হয়ে যায় শরীরের। শরীরের ঘাম আমরা জানি যে শরীরের যে তাপমাত্রাকে একটি স্বাভাবিক অবস্থানে কিন্তু রাখে, কিন্তু যখন ঘাম উৎপাদনও বন্ধ হয়ে যায় তখন শরীরের তাপমাত্রা হঠাৎ করে দ্রুত বেড়ে যায়। বেড়ে গেলে কিছু উপসর্গ দেখা দেয় এবং সেই উপসর্গ থাকে যে প্রাথমিকভাবে যে মাথা ঘোরা, তারপরে এই যে মানুষ যখন স্ট্রোক করে আপনি দেখছেন যে অনেকে অসংলগ্ন কথা বলে, এবং কথা জড়িয়ে যায়, ওই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে তার মাথা ঝিমঝিম করে, শরীর অবসন্ন হয়ে যায়, অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। এই অবস্থাকে আমরা হিট স্ট্রোক বলি। এটা তীব্র দাবদাহের জন্য হয় এবং যদি সতর্ক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা হয় না। যে যে সতর্ক হয়ে যাচ্ছে, কিন্তু যদি সতর্কতা না হয় এবং সে যদি চিকিৎসা মানে নিতে দেরি করে তাহলে একটা বিপর্যয় ঘটতে পারে। স্যার, এটা আপনি আসলে হিট স্ট্রোক। আপনি সতর্কতার কথা বলছিলেন। সতর্কতার জায়গাতে যদি আসি, যারা পথচারী, যারা শ্রমজীবী মানুষ, যাদের প্রতিনিয়ত আসলে রাস্তায় বেরোতে হচ্ছে, শুধু যে পথচারী শ্রমজীবী তা না, আমাদের শিশু সন্তানরা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে বেরোতে হচ্ছে, বয়স্কদের নানান প্রয়োজনে বেরোতে হচ্ছে, তারা আসলে সতর্কতা কিভাবে হবেন? তাদের বুঝবেন কিভাবে যে তারা হিট স্ট্রোকের লক্ষণসমূহ তাদের মধ্যে দেখা যাচ্ছে? তারা কিভাবে এটা জানবেন? হ্যাঁ, হিট স্ট্রোকে সাধারণত দেখা যাচ্ছে আপনি যে কথা বললেন যে শিশুদের এটা বেশি হতে পারে এবং সাধারণত মানে বয়স্কদের বয়স 60-এর বেশি হলে তারা বেশি আক্রান্ত হতে পারে, কারণ তাদের যে শরীরের যে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা, সেই তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা আসলে তাদের আওতার অধীন থাকে না। তো এক্ষেত্রে বাবা মাকে, বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাকে অবশ্যই এর ক্ষেত্রে নজর দিতে হবে। যেমন বাচ্চাকে একটা ছাতা ব্যবহার করতে হবে এবং সবসময় বাচ্চাকে একটা ঠান্ডা জায়গায় আসলে রাখতে হবে এবং যাতে বাচ্চার শরীর প্রচন্ড রোদ না লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে বেশি আমাদের করতে হবে যে প্রচুর পরিমাণ ফ্লুইড খেতে হবে, পানি খেতে হবে। এবং বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাবে, এখন তো সরকার একটা ভালো করছেন যে স্কুলটা বন্ধ রাখছে। কিন্তু স্কুল বন্ধ রাখুক কিংবা না রাখুক, বাচ্চাকে রোদে যখন বের করবে তখন অবশ্যই তাকে ছাতা, একটা ছাতা দিতে হবে এবং সাদা পোশাক। আমাদের জন্য সাদা পোশাকটা খুব জরুরি এই কারণে যে সূর্যের যে রোদটা লাগে কালো পোশাকে এই তাপটা শোষণ করে নেয় এবং শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায়। কিন্তু যখন সাদা পোশাক থাকবে তখন সূর্যের আলো সাদা পোশাকে প্রতিফলিত হয় এবং তাপ শোষণও সেটা কম করে।
কিন্তু প্রতিটা শিশুকে কিংবা বড়কে কিংবা যে কোনো বয়সী লোককে রোদে অবশ্যই তার সতর্ক অবস্থায় বেরোতে হবে, একটা ছায়া জায়গায়, বিশেষ করে ছায়া জায়গায় দিয়ে চলতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনার হিট স্ট্রোকের কোনো সমস্যা মনে করেন যে হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে তাকে ঠান্ডা স্থানে নিতে হবে এবং তার সমস্ত শরীরে ঠান্ডা আমি স্যার পানির মানে ওই বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা সতর্কতার কথাগুলো জানলাম, ঠিক ওই পয়েন্টটুকুই আসলে জানতে চাচ্ছিলাম যে কিভাবে তিনি বুঝবেন যে তার মধ্যে যে লক্ষণসমূহ দেখা যাচ্ছে সেই লক্ষণসমূহ একবার স্পেসিফিকভাবে যদি একটু বলেন যে আমার শরীরে, আপনি যেমন বলছিলেন যে কথা জড়িয়ে যাবে, বা হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকবে, গায়ের ঘাম শুকিয়ে যাবে, এরকম আর কোনো সিমটম আছে কিনা? হ্যাঁ, আরো তো অবশ্যই রয়েছে যে প্রাথমিক অবস্থায় তো তো কথা তো জড়িয়ে যায় না। প্রাথমিক অবস্থার আগে তার মাথা একটু ঘুরবে, চোখে অনেক সময় ঝাপসা দেখে, শরীর দুর্বল অনুভব করবে। এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে বুঝবে যে তার সে একটা বিপর্যয়ের দিকে যে যে যাচ্ছে। এবং শিশুরাও শুধু তাই নয়, যে শিশুদের দেখে তার বাবা মায়েরাও বুঝতে পারে যে শিশু নিস্তেজ হয়ে পড়ছে ধীরে ধীরে, এবং তার আগে যে কথাবার্তা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো দেখে আসলে বোঝা যায়। আর শুধুমাত্র এই যে ঘাম বন্ধ হয়ে যায় সেটা একটা হলো আপনার হিট স্ট্রোকে। আর গরমে যে শুধু হিট স্ট্রোক হয় সেটা কিন্তু না। আমরা হিট আমরা একটা আরো সমস্যাগুলো নিয়েও আসলে কথা বলবো হিট স্ট্রোকের বাইরে, এটি একটু শেষ করে নিতে চাই স্যার। প্রাথমিক চিকিৎসার বিষয় আছে কিনা এখানে, যে আমি যখন আপনি একেবারে সতর্কতার জায়গাটুকু বলেছেন, লক্ষণসমূহের কথাগুলো বলেছেন, যখন লক্ষণসমূহ দেখা যাবে তখন প্রাথমিক চিকিৎসা নেবার সুযোগ আছে কিনা, যে আশপাশের যে মানুষগুলো আছে তারা সেই প্রাথমিক চিকিৎসা তাকে দিতে পারবে, বা নিজের যদি সামর্থ্য থাকে সেই সামর্থ্য থেকে সেই চিকিৎসা নেবার সুযোগ আছে কিনা? আমাদের একটা সমস্যা হলো কি যে যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে অনেক মানুষ ভিড় করে ফেলে। কিন্তু এক্ষেত্রে আসলে ভিড়টা কমাতে হবে। যারা সাহায্য করতে চান সেখান থেকে 2 থেকে 3 জন মানুষ এগিয়ে আসবেন, হ্যাঁ, যারা এই বিষয়টা প্রাথমিক যে আপনার যে ফার্স্ট এডের বিষয়টা যিনি জানেন, হ্যাঁ, তাদের এগিয়ে আসতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে তারাই আর কি আশেপাশের লোকজনকে সরিয়ে দেবে। কারণ যতটা স্থান তাকে খোলা স্থানে রাখতে হবে এবং যাতে সে পর্যাপ্ত বাতাস পায়। দ্রুত একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, এবং ফ্যান দিয়ে তাকে বাতাস দিতে হবে। আর পানিতে একটা গামছা অথবা টাওয়েল যাই হোক ভিজিয়ে তার সমস্ত শরীর মুছিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি সবচেয়ে ভালো হয় যদি একদম ঠান্ডা পানি পাওয়া যায়, ঠান্ডা পানি দিয়ে টাওয়ালটা ভিজিয়ে তার সমস্ত শরীর মুছে দিতে হবে। এবং বিশেষ করে তার গলার ভাঁজ, হ্যাঁ, তারপর বগল, হ্যাঁ, এবং যেগুলো স্থানে, হ্যাঁ, তার তাপ জমে থাকে ওইগুলো স্থানটা তার ভালো করে আসলে ঠান্ডা স্পর্শ দিতে হবে। আর তাকে অল্প অল্প করে বেশি পরিমাণ পানি খাওয়াতে হবে। আর প্রতিরোধ হিসাবে তাকে কিন্তু এই যে আমরা যে খাবার স্যালাইনের কথা বলি, এই খাবার স্যালাইন কিন্তু খাওয়াতে হবে। কারণ শরীর থেকে এই সময় প্রচুর পরিমাণে লবণ, ইলেকট্রোলাইটস আমরা যে ভাবে বলি না কেন, এগুলো বের হয়ে যায়। বের হয়ে যায়। তো এই জন্য তাকে স্যালাইনটা কি স্যার সকলের জন্য? আমরা অনেক সময় শুনে থাকি যাদের হাই প্রেশারের সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে স্যালাইনটা কি কিছুটা কন্ট্রোল করতে বলা হয় কিনা, মানে হিট স্ট্রোকের যদি লক্ষণসমূহ দেখা যায় সেক্ষেত্রে স্যালাইন কি সবাইকে খাওয়ানো সম্ভব? না, সবাইকে খাওয়ানো একদম স্যালাইন সবাইকে খাওয়াতে হবে তা না, পানিটা সবাইকে খাওয়াতে হবে। আচ্ছা। কিন্তু স্যালাইন খাওয়াতে হবে যাদের আসলে উচ্চ রক্তচাপ না থাকে তাদেরকে। হ্যাঁ, আবার যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু আমরা যে বলি যে শরবত খাওয়ার কথা এই সময় বলি, যে বেশি বেশি শরবত খাওয়া এবং বেশি বেশি ভিটামিন সি খাওয়া। তো এখানে লেবুর শরবতটাকে আমরা প্রাধান্য দিই বেশি। যাদের ডায়াবেটিস রয়েছে তারা ভিতরে চিনি মিশাবে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু মা বাবা তাদেরকে লেবুর শরবত চিনি দিয়ে ভালো করে করে তাদেরকে আসলে একটু পর পর খাওয়াতে হবে। স্যার, ভিটামিন সি পেলো, হ্যাঁ, এবং তার পানি শূন্যতাও তার রোধ হবে। কারণ পানি শূন্যতা কিংবা পানি স্বল্পতা কিন্তু এই হিট স্ট্রোকের একটা বড় একটা বড় কারণ একটি হয়ে কারণ হয়ে থাকে। স্যার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে আসবো এবং আপনি আরো কিছু গরম সংক্রান্ত অসুস্থতার কথা আলোচনা করতে চাচ্ছিলেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে আজ আমরা আলোচনা করছি তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষায় এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন ডাক্তার মিজানুর রহমান কল্লোল। স্যার, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে।
আমরা বিরতির আগে স্যার কথা বলছিলাম হিট স্ট্রোকের লক্ষণসমূহ এবং প্রাথমিক চিকিৎসার বিষয় নিয়ে। একটু জানতে চাইবো কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং হিট স্ট্রোকে আসলে কি কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? হ্যাঁ, এই বিষয়ে তো আমি বললাম, কিন্তু হিট স্ট্রোক আমরা বারবার বলছি, কিন্তু আর একটা জিনিস এড়িয়ে যাচ্ছি। এই যে তীব্র দাবদাহ কিংবা এই যে হিটের, আমরা আরো সাথে সাথে কিন্তু হিট এক্সজেশন আছে, হিট ক্রাম্প আছে, এই শব্দগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সেগুলো একটু যেমন জানি, আমরা সেগুলো যেমন, একটু জানি স্যার। হ্যাঁ, হ্যাঁ, যেমন হিট স্ট্রোকে কি হচ্ছে, ঘামটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরটা কিন্তু শীতল হতে পারছে না। কিন্তু হিট এক্সজেশনে কিন্তু উল্টা জিনিস, আমাদের শরীর প্রচুর ঘামছে, ঘামের ফলে শরীর থেকে আমাদের অনেক খনিজ লবণ টবণ আমাদের বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তখন শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, এই একটা দিক। আর হিট ক্রাম্পে যেটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের আমাদের একই জিনিস, যে মাসেলগুলো, যে মাংসপেশিগুলো আছে, এই মাংসপেশিগুলো কিন্তু আমাদের ই হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একই সাথে এই যে হিট, মানে স্ট্রোক যে হচ্ছে, আমরা বারবার হিট স্ট্রোক বলছি, কিন্তু এর সাথে এই রোগ, এইগুলো কিন্তু অনেকে ভুগতে পারে, যে হুম হুম হিট হুম। এক্সজেশন, হিট ক্রাম্প। হ্যাঁ, এই এই সমস্যাগুলোতে, এবং অনেক সময় ফেন্টিং একটা আছে, যে হিট ফেন্টিং, যে বা হিট সিনকোপ আমরা যেটা বলি, যে অনেক সময় যে অজ্ঞান হয়ে যে পড়ে যায়, এইগুলো কিন্তু এর মধ্যে আছে। এটা চিকিৎসকে আসলে নির্ধারণ করে। কিন্তু সাধারণভাবে আমরা যে হিট স্ট্রোক গুলো আমরা দেখছি, তা সেটা থেকে আসলে যে প্রতিরোধ করতে গেলে, যেটা আমরা সবসময় বলে আসছি, এবং সব রোগীর ক্ষেত্রে, যে বিশেষ করে যে এখন ওয়ার্কার, যে রাস্তায় বেরোলে, যে রিক্সাওয়ালা বলেন, এই যে শ্রমিক বলেন, যে তারা প্রতিনিয়ত যে কাজ করছে, তা আমাদের যখন যে কেউ আক্রান্ত হবে, তার প্রথম আমাদের কাজ হবে তাকে ওই স্থান থেকে আসলে সরিয়ে নেওয়া। হ্যাঁ, যে যেখানে যে কাজ করছে, যে ওয়ার্কিং পয়েন্ট যেটা আমরা বলি, ওইখান থেকে একটা শীতল একটা স্থানে তাকে সরিয়ে নেওয়া। সেটা হিট এক্সজোশনে হোক, হিট ক্রাম্পে হোক, কিংবা হিট স্ট্রোকে হোক, এই এই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে। এবং তাকে ওই যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে নিয়ে তাকে পর্যাপ্ত পরিমাণে তাকে খাওয়াতে হবে, জি এই যে জি জি। পানি খাওয়াতে হবে। যে কথাগুলো আপনি এর আগে বলছিলেন ঠিক সেই পদ্ধতিগুলো আসলে অবলম্বন করতে হবে। আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি স্যার, আরো আরো কিছু রোগ আছে তীব্র গরমে আপনি শুরুতে বলতে চাচ্ছিলেন সেই রোগগুলো নিয়ে। আমরা জানি যে জেলায় জেলায় কিন্তু এখন প্রচুর ডায়রিয়া রোগী আমরা দেখতে পাচ্ছি, হাসপাতালগুলোতে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। বাচ্চাদের এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই সময় আসলে আর কোন কোন রোগগুলো সব থেকে বেশি দেখা যায়? হ্যাঁ, যেটা আপনি বললেন, যে ডায়রিয়া, কলেরা এখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, এবং কলেরাতে মৃত্যুর ঘটনা ঘটছে। এর একটা কারণ হয় যে, আপনি যে এই যে বাইরে আমরা যখন বেরোচ্ছি, এই যে যে কোনো বিষয়ে আমরা বাইরে থেকে পানিটা খাচ্ছি, শরবত খাচ্ছি, রাস্তার পাশ থেকে আমরা ফাস্ট ফুড কিনে খাচ্ছি। এই ফাস্ট ফুড তো এই গরমের সময় অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। এবং সম্ভবত, মানে যতদূর সম্ভব এই ফাস্ট ফুডকে আপনার না করতে হবে এই গরমের মধ্যে। এই ফাস্ট ফুডের যে যে কন্টেন্ট গুলো থাকে, সেগুলো এই শরীরের জন্য এখন এই সময় ক্ষতিকর। আর আমরা যে রাস্তার পাশ থেকে যে বিভিন্ন শরবত কিনে খাচ্ছে, আপনি রাস্তায় বেরোন, দেখেন যে ছোট ছোট রাস্তার পাশ থেকে অনেকে পানি খাচ্ছে, শরবত খাচ্ছে। এটাই যে জীবাণু থাকে, এই জীবাণু শুধু যে মাত্র কলেরা এবং ভিব্রিও কলেরা নামে একটা একটা থাকে আর কি, যেটা দূষিত পানিতে থাকে, সেটা শরীরে প্রবেশ করে কলেরা সৃষ্টি করছে। আর ডায়রিয়া তো ওই একই পরিমাণ, যে আপনার যে দূষিত পানি থেকে এটা হচ্ছে। পাশাপাশি এই যে একসময় এখন কিন্তু টাইফয়েডের দেখা দিচ্ছে, কারণ ওই খাদ্য থেকেই হচ্ছে, হুম এই হুম পানি হুম। থেকে। তা আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি খেতে হবে। আমরা যে পানি খাই, অবশ্যই বিশুদ্ধ পানি খেতে হবে। যে এখন তো মিনারেল ওয়াটার পাওয়া যায়, কিন্তু বাসা থেকে বেরোনোর সময় আমরা একটা ফ্লাস্ক নিয়ে বেরোবো, এবং সেখানে পানি ফুটিয়ে, হ্যাঁ, এটা পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপর আমরা ভরে নেবো। আর এখানে একটা জিনিস, যে আমরা যখন পানিকে বিশুদ্ধ করি বাসাতে, আমাদের খেয়াল রাখতে হবে যে পানিটা আসলে ফুটালে বিশুদ্ধ হচ্ছে কিনা। এটা পানি যখন ফুটে যায়, তখন টকবক করে যখন 10 মিনিট আর অতিবাহিত হবে, তারপর কিন্তু জীবাণুগুলো মারা যাবে। এত সব জীবাণু কিন্তু মারা যায় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একমাত্র পানি বিশুদ্ধ হয় কিন্তু শুধুমাত্র ফোটানোর কারণে। যে অনেক ওয়াটার পিউরিফায়ার যে পাওয়া যায়, কিন্তু সেখানে কিন্তু ভাইরাস কিন্তু মরে না। হুম কিন্তু হুম হুম। পানি ফুটালে ভাইরাস, ব্যাকটেরিয়া, এবং অন্যান্য যে জীবাণু থাকে, সবই কিন্তু মারা যায়। তা আমরা চেষ্টা করব ফুটানো পানি খাওয়া এই সময়, এবং ফোটানো পানির সঙ্গে রাখার। তাহলে আপনার ডায়রিয়া এবং কলেরার হাত থেকে আমরা মুক্তি পাবো। আর ডায়রিয়া এবং কলেরার যে রোগীগুলো বিশেষ করে বাচ্চাদের হচ্ছে, আমাদের বাবা মাদের সতর্ক থাকতে হবে, এবং তাকে পর্যাপ্ত তরল, আমরা বারবার যেটা বলে থাকি, পর্যাপ্ত তরল খাওয়াতে হবে, এবং ভাতের মাড় খাওয়াতে হবে। হ্যাঁ, এবং যে চিড়ার যে পানি, এগুলো কিন্তু বাচ্চাকে আসলে ভালো করে খাওয়াতে হবে, যাতে তার শরীরে পানি স্বল্পতা দেখা না দেয়। কারণ ডায়রিয়ার একটা প্রধান হলো পানি স্বল্পতা। এটা এটা একটা বাবা মাই দেখতে পাবে, তার শরীরে যে স্কিন আছে, ত্বক আছে, ত্বকটাকে টেনে দেখতে পারে, যে টেনে দেখার পরে যে যথাস্থানের সাথে সাথে চলে যায় কিনা।
যদি দেখা যাচ্ছে তার সাথে সাথে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তার পানি স্বল্পতা দেখা দিচ্ছে এবং বাচ্চার গলা শুকিয়ে যায়, হ্যাঁ, বাচ্চা কান্না করতে পারে না, হ্যাঁ, অনেক বিষয় থাকে। এবং একজন পারিবারিক চিকিৎসকের সাথে সর্বদা তাকে যোগাযোগ করতে হবে, কারণ অনেকের পক্ষে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে যদি একটা পারিবারিক চিকিৎসকদের সাথে জানাশোনা থাকে, তাদের সাথে ফোনে যোগাযোগ করা কিংবা তাকে ডেকে এনে দেখানো, সেটা সবচেয়ে একটা ভালো একটা উপায়। আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই সময়। খাদ্য গ্রহণের কথা বলি, মেয়ে কিংবা পোশাক আশাকের কথা বলি, সব দিকে একটা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে থাকতে হবে এই সময়। স্যার অসংখ্য ধন্যবাদ। টাইফয়েডের বিষয়টি নিয়ে কি স্পেশালি নজর দেবার কোনো দরকার আছে, নাকি আপনি যে সতর্কতাগুলোর কথা বললেন সেগুলো অবলম্বন করলেই আমরা টাইফয়েড থেকেও মুক্তি পেতে পারি? হ্যাঁ, টাইফয়েডের স্পেশাল নজর বলতে কি, যে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিচ্ছন্ন খাবার খাই, তাহলে টাইফয়েডকে আসলে এড়ানো সম্ভব, কারণ এটা এই যে দূষিত পানি, খাদ্যদ্রব্য, এর মাধ্যমেই কিন্তু হয়। হ্যাঁ, এবং আচ্ছা। বিশেষ করে যে বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, হ্যাঁ, এবং সাধারণ মানুষদের মধ্যে এই যে আপনার আপনার ফুচকা, হ্যাঁ, কিংবা আপনার এই ধরনের রাস্তার পাশ থেকে কেনার খাওয়ার প্রবণতা অত্যন্ত বেড়ে যাচ্ছে। এবং এখানে যে পানিটা ব্যবহার করা হয়, সেই পানিটা আসলে বিশুদ্ধ পানি না। হ্যাঁ, তো সেখান থেকে আসলে টাইফয়েডের জীবাণু, যে সালমোনেলা টাইফি আমরা বলি যে জীবাণুটা, ব্যাকটেরিয়া, সেটা কিন্তু থাকে এবং সেখান থেকে টাইফয়েড হয়। এবং এই বিশেষ করে গরমের সময় মানুষ যত্রতত্র রাস্তার পানি থেকে, রাস্তার পাশ থেকে এই খাবারগুলো কিনে খায় এবং পানি পান করে। তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাই, যে আখের রস, এই যে আপনার রাস্তার পাশে আখের রস যে বিক্রি হচ্ছে, আখের রস শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সেখানে যে পানিটা ব্যবহার করা হচ্ছে, সেই পানিটা কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার টাইফয়েডের জীবাণু কিন্তু ছড়ায় একেবারে এবং হেপাটাইটিস। আমরা কিন্তু দেখি এই আখের ক্ষেত্রে রস আমাদের বা অন্যান্য ফলের জুস আমরা মনে করি হয়তো বা এগুলো স্বাস্থ্যসম্মত, সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করি। এমনকি জুস ছাড়াও কেটে কেটে ফলগুলো যেগুলো বিক্রি করা হয়, আমরা মনে করি নিশ্চয়ই সেটা স্বাস্থ্যসম্মত, এবং এর পরিমাণ কিন্তু অনেক বেশি এই সময়, গরমের সময় দেখতে পাই নানা ধরনের ফল কিন্তু কেটে কেটে বিক্রি করা হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি, আপনি অনেকগুলো বিষয়ে পরামর্শ দিয়েছেন। আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এটেন নিউজের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হ্যাপনিং পয়েন্টের আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।